শুরুতেই একটা মজার তথ্য দিয়ে ফাইনালের বিশ্লেষণটা শুরু করব। মজার তথ্যটা হচ্ছে এই যে স্পেন এবং আর্জেন্টিনা কখনোই কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দেখা হয় নাই, শুধুমাত্র বিশ্বকাপ ছাড়া। 1966 সালে আর্জেন্টিনার সাথে স্পেনের একবার দেখা হয়েছিল, ওইবার আর্জেন্টিনা জিতেছিল। কিন্তু এই 2026-এ এসে, মানে 60 বছর পরে এসে আবার কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দেখা হচ্ছে। যদি এর মাঝখানে ফাইনালিসিমাটা হয়ে যেত তাহলে হয়তো আরেকবার দেখা হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেটা তো হয় নাই। একবারই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা এবং স্পেন। অনেকেই হয়তো এই ধারণাটা করতে পারেননি, কারণ অনেকে মনে করছেন ফ্রান্স যাবে। কিন্তু ওই যে বললাম, ম্যান পজেস গড ডিসপোজেস। এখন বিষয়টা হচ্ছে যে স্পেনে খেলা দেখলাম, আর্জেন্টিনা খেলা দেখলাম, কোন দল বিশ্বকাপ জিতবে এটা এখন লাখ টাকার প্রশ্ন। আর্জেন্টিনা যারা ফ্যানরা আছে তারা বিশ্বাস করতেছে যে তাদের দল জিতবে, আর বাকি যারা ব্রাজিলিয়ানা, পর্তুজিল যারা যারা আছে সবাই চিন্তা করতেছে যে স্পেন জিতবে। আসেন আমরা আসলে একটু পরিসংখ্যান এবং সবকিছু নিয়ে একটু ঘাটাঘাটি করি। প্রথমে একটু পরিসংখ্যানটা দিয়ে এরকম যে পর্যন্ত যাদের যে মুখোমুখি দেখা হয়েছে এমনি ফ্রেন্ডলি ম্যাচগুলোতে, সেখানে তারা 6বার আর্জেন্টিনা জিতেছে এবং 6বার স্পেন। এবং লাস্ট যে ম্যাচটার কথা সবাই বলেন 6-1 বিধ্বস্ত করছিল স্পেন আর্জেন্টিনাকে, সেটা নিয়ে অনেকে কথা বলেন। ভাই ওইটা অ্যানাদার ইস্যু, ওই ম্যাচের কথা তুলে অন্য কথার আলাপ করা যাবে না। ওয়েল, এখন যদি আমাকে বলা হয় যে দুই দলের শক্তিমত্তা, আসেন আমরা শক্তিমত্তাটা দেখে নিই যে দুই দলের শক্তিমত্তার জায়গাটা কোথায়। দুই দলের শক্তিমত্তা যদি বলি তাহলে আমি প্রথমে স্পেনের কথা বলি। স্পেনের শক্তিমত্তা হচ্ছে তাদের মিডফিল্ড। আমি বিশ্বকাপের শুরুতে মানে আমার চ্যানেলে প্রথম ভিডিও করছিলাম স্পেনের মিডফিল্ড নিয়ে, যে মিডফিল্ড অত্যন্ত ভয়ঙ্কর এবং এই মিডফিল্ড অনেক দূর যাবে এবং অনেক কিছু করবে, এবং সেটাই হয়েছে। এবং আমার কাছে মনে হয় বিশ্বকাপের সবচেয়ে ডেঞ্জারাস মিডফিল্ডটাই তাদের। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে আর্জেন্টিনার মিডফিল্ডকে যদি তাদের সাথে আপনি কম্পারেটিভলি তুলনা করেন, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডিপল, এনজো ফার্নান্দেজ, হ্যাঁ, তারপরে হচ্ছে সিমিওনে, এদের সাথে যদি তুলনা করেন তাহলে আপনার নামগুলো স্পেনের ভারী হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লাস্ট ম্যাচ ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার মিডফিল্ড যে পরিমাণ কাভারেজ দিছে, তাতে আপনাকে এই আশাবাদী হতেই পারে যে স্পেনের সাথে আর্জেন্টিনার মিডফিল্ডের তুলনাগত আর কোনো তফাৎ নাই। সো এখন স্পেন তো মিডফিল্ড কন্ট্রোল করতে পছন্দ করে, ছোট ছোট পাসে বিল্ড আপ করবে এবং সুযোগ বুঝে হাই প্রেস করবে, এবং তারা সবসময় হাই প্রেসিংয়েই থাকে। এবং তারা সবসময় হচ্ছে যে মানে উইং অ্যাটাকটা ভালো করবে এবং হাফ কাভারেজের মধ্যে বল নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এবং ছোট ছোট পাসে বল বিল্ড আপ করে ঢোকায় পড়বে। এটা হলো তাদের খেলার স্টাইল। কিন্তু স্ক্যালোনি ইংল্যান্ডের সাথে যে স্টাইলটা ফলো করছেন সেটা হচ্ছে যে অনেকটা ল্যাটিন স্টাইল, যাকে বললে ফিজিক্যাল অ্যাট্রিবিউটস দিয়ে খেলাটা। দেখেন আর্জেন্টিনা কখনোই এতটা অ্যাগ্রেসিভ খেলে না, কিন্তু কালকে ইংল্যান্ডের সাথে যেভাবে অ্যাগ্রেসিভ খেলছে, লাইক হচ্ছে যে বেলিংহামকে যেভাবে তারা অ্যাগ্রেসিভলি হ্যান্ডেল করছে, অন্যান্য খেলোয়াড়কে যেভাবে হ্যান্ডেল করছে। এখন আর্জেন্টিনা ফ্যানরা বলতে পারেন যে ইংল্যান্ডের দোষ, বাট ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে এটা আর্জেন্টিনার একটা কৌশলগত ব্যাপার, যে তাদেরকে মনোসংযোগে ব্যাঘাত ঘটানো এবং তাদের মানসিকভাবে ভেঙে দেওয়া, এবং তারা সেটাতে সফল। সো এই জন্য বলতেছি আর্জেন্টিনার এই ট্যাকটিক্সটা সফল হয়েছে। কিন্তু এই ট্যাকটিক্সটা যে আবার স্পেনের সাথে সফল হবে ব্যাপারটা এরকম না, কারণ এই ম্যাচটা তো স্পেনের কাছে রেকর্ডেড। স্পেন তো খুব ভালো করে জানে যে আমাকে যখন হাইলি তারা অ্যাগ্রেসিভলি আমার সাথে ফিজিক্যাল খেলবে, তখন আমাকে কি করতে হবে, তখন তারা কোন ওয়েতে যাবে। শোনেন, স্পেনকে আপনি ফিজিক্যালি আটকাইতে পারবেন না, কারণ তারা খুব ছোট পাসে খেলে, খুব ছোট, খুবই ন্যারো। মানে এত ছোট পাসে খেলে যে আপনি ফিজিক্যাল করতে করতে তারা বল ছেড়ে দেবে, ফিজিক্যাল করতে করতে তারা বল পাস করে দিবে। এবং যখনই আপনাকে বল পাস করে দেবে, যখনই তাদের মধ্যে নিয়ন্ত্রণটা ভালো হয়ে যাবে, তখন আপনি ফিজিক্যাল করেও আর পারবেন না। ওয়েল, এবার আপনি যদি ফিজিক্যালও করেন তাহলে কিন্তু আপনার রেকর্ডের খাতায় কিন্তু ওই যে কার্ডের মজাটা জমা হবে, কার্ড পাবো এরকমটা জমা হবে। আর এরকম যদি কার্ড পাওয়ার সুযোগটা মানে হয়ে যায়, ধরেন আপনি শুরুর দিকে একটা কার্ড খেয়ে ফেলে আর্জেন্টিনার কোনো খেলোয়াড়, তাহলে কিন্তু পুরো ফিজিক্যাল কিন্তু বন্ধ হয়ে যাবে। ইংল্যান্ডের ক্ষেত্রেও তাই হয়েছে, ফিজিক্যাল বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? কারণ আরেকটা কার্ড খেলে কিন্তু তাকে মাঠ থেকে বের হয়ে যেতে হবে। তো ফাইনালের মতো জায়গায় এই খেলা তো আর খেলবে না কেউ, এই রিস্ক তো কেউ নেবে না। স্কালোনি নিশ্চয়ই বোকামিটা করবেন না। সো এই জায়গাটায় বলতেছি ফিজিক্যাল খেলা ওখানে মানে স্পেনের সাথে তারা খেলবে না। তবে হ্যাঁ, তারা টিজ করতে পারে। কিন্তু স্পেনের যে ব্যাপারটা, স্পেন মিডফিল্ডকে যেভাবে নিয়ন্ত্রণ করে, আর্জেন্টিনা ওইভাবে মিডফিল্ডকে নিয়ন্ত্রণ করে না। আর্জেন্টিনা ট্রানজিশনটা ভালো করে, কাউন্টার অ্যাটাকটা মাঝে মাঝে ভালো করে, এবং হচ্ছে যে দুই উইংয়ে তারা খুব ভালো ক্রস তুলতে পারে। এখন উইং থেকেও তো ক্রসগুলো কালকে খুব বেশি আসে নাই, যখন গঞ্জালেস নামছে আর সিমিওনি কিছু কিছু ক্রস করছে, কিন্তু ক্রসগুলো বেসিক্যালি দিয়েছে মেসি যখন রাইট উইং অপারেট করছে এবং রদ্রিগো ডিপল যখন মিড অপারেট করছে।
তখন ভালো ভালো ক্রস আসছে এবং ক্রসগুলো বেশ দুর্দান্ত হেডারে ভালো ভালো মানে সুযোগ তৈরি হয়েছে। সো এখন মজার ব্যাপারটা হচ্ছে যে স্পেন এবং আর্জেন্টিনার খেলার ধরন আমার কাছে মনে হচ্ছে অনেকটা একই, ধরনটা অনেকটা একই, কিন্তু আর্জেন্টিনার সাথে একটু ল্যাটিনের ছোঁয়া পাবেন আপনি, আর স্পেন খেলবে একেবারেই সেই ইউরোপ ঘরানার ফুটবল, যাকে বলে সেই সেই যে 2010 সালে তারা টিকি টাকাতে যে চ্যাম্পিয়ন হয়েছিল ওইটাই, ওই সিস্টেমটাই তারা ফলো করবে। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে আর্জেন্টিনা 6বার ফাইনাল খেলছে, 3বার বিশ্বকাপ জিতেছে, 3বার রানার্স আপ হয়েছে। আর স্পেন একবারই বিশ্বকাপ ফাইনাল উঠছিল, একবারই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এখন দ্বিতীয় স্টার তারা লাগাইতে পারবে কিনা, নাকি আর্জেন্টিনার এখানে আবার আরেকটা স্টার হয়ে জার্মান এবং ইটালির সমান হয়ে যাবে, সেটা কিন্তু এখন অনেক মানে আলোচনার বিষয়। এখন অ্যাজ এ জার্মান ফ্যান আমি নিশ্চয়ই চাইবো না এখানে আরেকটা স্টার লাগুক, কিন্তু বাস্তবতা সত্য কথা তোমাকে স্বীকার করতে হয়, এই চ্যানেলে কখনো অবাস্তব কথা বলা হয় না, এই চ্যানেলে কখনো কারোর গুণগান গাওয়া হয় না, এই চ্যানেলে সত্যকে সত্যই বলা হয়। আমি এখন আপনাকে নির্দ্বিধায় বলতে পারি আর্জেন্টিনার লাস্ট 3টা ম্যাচে যেভাবে কামব্যাক করে দেখাইছে, তাতে আমার কাছে মনে হয় এই ম্যাচে ফেভারিট হিসেবে নামবে হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা হেরে যাক, স্পেন জিতে যাক, আমার কোনো সমস্যা নেই, স্পেন হেরে যাক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তাদের লাস্ট 3টা ম্যাচে যেভাবে তারা কামব্যাক করছে, এই দলকে আপনি চ্যাম্পিয়ন দেখতে আপনার ইচ্ছা করবে। কারণ ভাই এত এত পরিশীলিত আক্রমণ, এত পরিশীলিত মানে অ্যাটাক, এত পরিশীলিত মানে মিডফিল্ড কন্ট্রোল, এত পরিশীলিত হচ্ছে উইং অ্যাটাক, সবকিছু যেভাবে তারা ছাপ রেখে গেছে, তাতে তাদেরকে চ্যাম্পিয়ন না দেখাটাই বরং খারাপ লাগবে। কিন্তু তাহলে স্পেনকে আমি কি ছোট করছি না, স্পেনের ব্যাপারে আমি কিছু কথা আমি আপনাদেরকে বলবো। দেখেন স্পেন মূলত কি করে, স্পেন মূলত যেটা করে, লাফুয়েন্তের মূল কাজটা হইল লাফুয়েন্তে তার ম্যাচ বাই ম্যাচ সে মানে খেলাটা চালাই। সে কিন্তু দেখবেন যে ফ্রান্সের সাথে যেভাবে খেলছে, সে আর্জেন্টিনার সাথে ওইভাবে খেলবেন না, তার স্কোয়াড কিন্তু দেখবেন চেঞ্জ হয়ে যাবে, স্কোয়াড চেঞ্জ হয়ে যাবে। সো স্কোয়াড যখন চেঞ্জ করে ফেলবেন তখন কিন্তু ডেফিনেটলি তার স্ট্র্যাটেজিক্যাল তিনি চেঞ্জ করে ফেলবেন। এবং আমার বিশ্বাস যে উনি হয়তোবা, আমার বিশ্বাস উনি হয়তোবা মানে সেট পিস থেকে গোল করার ট্রাই করবেন বেশি এবং দূরপাল্লার শটের ট্রাই করবেন বেশি। কারণ সে খুব ভালো করেই জানে যে আর্জেন্টিনা তাকে আটকানোর জন্য একদম লো ব্লক বা মিড ব্লকে তাকে একটা ডিফেন্স দিয়ে রাখবে, যে ডিফেন্স তারা ভাঙতে চাইবে, ভাঙতে পারবে না হয়তো, এরকম কিছু করবে। তো ওই জায়গাটাই তারা খুব দূরপাল্লার শট, সেট পিস এবং 2 উইং, লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস, বা আপনার যদি বলে বায়ানা, এদেরকে নিয়েই হয়তো হয়তো তাদের আক্রমণটা সাজানো হবে। এখন ব্যাটেলটা সবাই বলতেছে যে লামিন ইয়ামাল আর মেসির মধ্যে, মেসির শেষ, লামিনের শুরু, এই ব্যাপারটা নিয়ে সব আলাপ করতেছে। ভাই দেখেন, মেসি এই জীবনে যা অর্জন করছে, একজন ফুটবল খেলোয়াড়ের পক্ষে আর কিছু অর্জন করা সম্ভব না। মেসি এবার যদি বিশ্বকাপ নাও পায়, আমি তাও বলবো মেসি সর্বকালের সেরাদেরও সেরা, মানে পেলে ম্যারাডোনারও সেরা, সে সেরা, এটা হচ্ছে একদম নির্দ্বিধায়। কারণ তাকে আর প্রমাণ করা গেছে 39 বছর বয়সে সে যা করতেছে, গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দুইটাই জিতে যাবে এবার। সো তাকে সেরাদের সেরা বলতে গেলে আপনার যদি লজ্জা করে, তাহলে আপনি ফুটবল খেলা দেখেন না ভাই, আপনি মাঠে গিয়ে হাল চাষ করেন। সেরাকে সেরাই বলতে হবে। ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকে অনেক সময় সেরা সেরা দাবি করে, ক্রিশ্চিয়ানো রোনালদো অনেক কিছু আছে, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা হইতে পারে নাই। কারণ কি, তার অর্জনের খাতাগুলো খুবই কম, খুবই কম। মেসির কাছ থেকে কিন্তু সে বাচ্চা। এই জন্য বলতেছি মেসি যা অর্জন করছে, লামিন ইয়ামাল সেটা অর্জন করতে গেলে তার প্রজন্মে সে পারবে কিনা সেটাই প্রশ্ন এখন। কিন্তু লামিনের এটা যদি শুরু হয়, এই 19-20 বছর বয়সে যদি সে বিশ্বকাপটা শুরু করে, তাহলে কিলিয়ান এমবাপ্পের মতন তাকেও একটা বিস্ট হিসাবে আমরা কিন্তু পেয়ে যাব। কারণ কিলিয়ান এমবাপ্পে কিন্তু খুব কম বয়সে বিশ্বকাপ জিতছিল। সেই জন্য বলতেছি এই ম্যাচটা যতটুকু না আপনার ট্যাকটিক্যালি বা মানে ফিজিক্যালি আপনি দেখবেন খেলাটা, তার চেয়ে বেশি আবেগ দিয়ে আপনাকে খেলাটা দেখতে হবে। আর্জেন্টিনার যারা ফ্যানরা আছেন তারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে চাইবে ব্রাজিলের মতন। স্পেনের যারা ফ্যান আছেন বা আদার্স যারা ফ্যান আছেন তারা চাইবেন যে কোনোভাবে আর্জেন্টিনা হেরে যাক। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে যেই দলে মেসি খেলে সেই দলকে হারানোটা একটু টাফ। এই কারণে, কারণ লাস্ট 7 মিনিটে 2 গোল করে তারা যারা হচ্ছে যে কামব্যাক করতে পারে, তাদের কাছে আপনি কোনো সময় নিরাপদ না। ইংল্যান্ড কালকে কি ভুল খেলছে এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিও করছিলাম। তারপরে একটু ছোট করে একটা বলি, ইংল্যান্ডের সবচেয়ে বড় ভুলই হচ্ছে তাদের বিরুদ্ধে হচ্ছে যে হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করতে যাওয়া। 1 গোল দিছে, আরো বেশি অ্যাগ্রেসিভ হওয়া যাচ্ছিল, অ্যাগ্রেসিভ না হয় তারা ডিফেন্স মেনটেন করতে গেছে। আর আর্জেন্টিনার কাছে ডিফেন্স মেনটেন করে আপনি কি করবেন? আর্জেন্টিনার অ্যাটাকারের সবই হচ্ছে ক্লাস স্ট্রাইকার, ক্লাস অ্যাটাকার, তাদেরকে আপনি হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করতে পারবেন? স্পেনও এটা করতে চাইবে না, আর্জেন্টিনা করতে চাইবে না। কিন্তু খেলাটা যখন মিডফিল্ড ব্যাটেল হবে, পেদ্রি, রদ্রি, অলমো, লামিন ইয়ামাল, হ্যাঁ, তারপর মিকেল মেরিনো, এটা যখন খেলবে, এদিকে ম্যাকঅ্যালিস্টার,
এনজো ফার্নান্দেজ, মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ যখন খেলবে, এই ব্যাটেলটা সবচেয়ে দেখার সুন্দর হবে আমার কাছে যদি ফিজিক্যাল না হয়, এটা যদি নর্মাল একটা গেম প্লে হয়, তাহলে মিডফিল্ড ব্যাটেলটা খুবই দুর্দান্ত হবে। এবং আই গেজ পার্সোনালি আমি কখনো প্রেডিকশন করি না, কিন্তু আই গেজ খেলাটা যদি ফিজিক্যাল না হয়, খেলাটা আমার কাছে মানে খুবই দুর্দান্ত হবে। এবং মানে এই বিশ্বকাপটার মানে যেই মজাটা পাচ্ছি আমরা, যে মানে পেনাল্টি শুট আউটটা খুব কম হচ্ছে, আমার কাছে মনে হয় যদি নর্মাল গেম প্লে হয় তাহলে পেনাল্টি শুট আউট পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগে এটা রেজাল্ট হয়ে যাবে। এবং এই বিশ্বকাপে কিন্তু পেনাল্টি শুট আউট খুব কম হয়েছে, সো এই জন্য বলতেছি পেনাল্টি শুট আউট হইতে যাবে না, যেই যেটুকু আমার মনে হয় 90 মিনিটস বা 120 মিনিটের মধ্যেই হয়তো রেজাল্টটা হয়ে যাবে। তো এই জায়গাটায় বলতেছি লাস্ট বাট নট দ্য লিস্ট যে কথাটা বলে শেষ করবো, স্পেনকে আপনি ফেভারিট মানতেই পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনাকে সাম্প্রতিক পারফরমেন্স, সাম্প্রতিক তাদের মানে মেন্টালিটি দেখে আমার কাছে মনে হয় মাঠে স্পেনের থেকে আর্জেন্টিনাই ফেভারিট থাকবে। এখন দেখার বিষয় স্পেন তাদের ট্যাকটিক্যাল এবং সবকিছু দিয়ে আর্জেন্টিনাকে জাস্ট রুল আউট করতে পারে কিনা। এখন এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মতামত জানতে চাই। বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, বাংলাদেশ নিয়ে আজ কথা হবে, তারপর হচ্ছে ক্লাব ফুটবল নিয়ে কথা হবে, ক্রিকেট নিয়ে কথা হবে, সবকিছু নিয়ে কথা হবে। সবাই দরকার সাথে থাকবেন, আপনাদের কাছে এটুকুই চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।